হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসিআই ইউটিউব চ্যানেল। বিএসএসিআই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো বৃহস্পতিবার রাত 9টায় আমার সায়েন্সের ক্লাস থাকে। তো আজকে ফিজিক্সের শব্দ বা সাউন্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা যদি তুমি দেখো, পুরো সাউন্ড চ্যাপ্টারটার একটা ধারণা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। এইবার দেখো, এই যে তুমি শব্দটা শুনতে পাচ্ছ, এটাই হলো সাউন্ড। তো এই সাউন্ড কিভাবে তৈরি হচ্ছে, কেন তুমি শব্দ শুনতে পাচ্ছ? দেখো, অনেক ধরনের শব্দ কিন্তু তৈরি হচ্ছে পৃথিবীতে। সমস্ত শব্দ কিন্তু তোমার কানে শ্রুতিগোচর নয়, তার জন্য তুমি শুনতে পাচ্ছ না। তো কত হার্জ থেকে কত হার্জের মধ্যে শব্দ থাকলে তবে তুমি সেই শব্দটা শুনতে পাবে, সেই বিষয়টা নিয়েও কিন্তু এই ক্লাসে কথা বলবো। এবং শব্দের মানে আমাদের ব্যবহারিক জীবনে শব্দের প্রয়োগ আমরা কিভাবে করে থাকি সেটাও আমরা জানবো। তো একদম চলে যাই ফার্স্ট স্লাইডে। দেখো, শব্দের উৎস কি? সোর্স অফ সাউন্ড। দেখো, যে কোনো কম্পনশীল বস্তুই হলো শব্দের উৎস। ধরো, যদি আমি তোমাকে সহজ করে বোঝাই, তুমি একটা থালা নিয়েছো আর একটা চামচ নিয়েছো। এবার এই থালাটার উপর তুমি যদি চামচটা দিয়ে আস্তে আস্তে একটু আওয়াজ করো, মানে একটু কম্পনের সৃষ্টি করো, চামচটা দিয়ে থালার উপর যদি তুমি আঘাত করো, দেখো একটা কম্পনের সৃষ্টি হবে। এই কম্পনটাই কিন্তু শব্দের উৎস। তুমি দেখবে তখন একটা চি করে একটা আওয়াজ কিছুক্ষণের জন্য তুমি কিন্তু শুনতে পাচ্ছ, ঠিক আছে? বা ধরো, কখনো আমরা দেখেছি যে রান্না করার সময় কোনো বাসন হাত থেকে নিচে পড়ে গেলে, স্টিলের বাসন হাত থেকে নিচে পড়ে গেলে একটা বিকট আওয়াজ হয়। আওয়াজটা কেন হয়? এই কারণেই হয়, থালাটা নিচে পড়ে যাওয়ার পরে একটা কম্পনের সৃষ্টি হয়েছে। ওই কম্পনের সৃষ্টি হওয়ার জন্যই আমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছি। তো দেখো, যে কোনো কম্পনশীল বস্তুই হচ্ছে শব্দের উৎস। যে কোনো কম্পনশীল বস্তুই হলো শব্দের উৎস। এইবার এই শব্দের উৎসকে শোনক বলা হয়, ঠিক আছে? শব্দের যে উৎস, যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে আমরা কি বলি? শোনক। যে কোনো বস্তুই যখন কম্পনশীল, সে কিন্তু শব্দ তৈরি করতে পারে, আর এই শব্দের উৎসকে বলি শোনক। শোনক এবার কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটে মাধ্যমেই কিন্তু হতে পারে। কঠিন মাধ্যমেও হতে পারে, তরল মাধ্যমেও হতে পারে, গ্যাসীয় মাধ্যমে হতে পারে। এবার তোমার কাছে যদি উদাহরণ দিয়ে তোমাকে আমি বোঝাতে চাই, দেখো, কঠিন মাধ্যমে বোঝালাম। ধরো, একটা থালা তোমার হাত থেকে মাটিতে পড়ে গেল, মেঝেতে পড়ে গেল। যেহেতু পড়ে গেছে থালাটা, একটা কম্পনের সৃষ্টি হয়েছে। এবার ওই কম্পনের জন্য তুমি একটা বিকট আওয়াজ তুমি শুনতে পাবে। তো এটা কঠিন মাধ্যম। তরলের ক্ষেত্রে কি হয়? ধরো, জলের ওপর তুমি অনেক সময় জল তরঙ্গ বাজায়, ঠিক আছে? বিভিন্ন পাত্রে জল রাখা থাকে, দিয়ে জলের ওপর আওয়াজ করা হয়, জলের একটা সাউন্ড শোনা যায়। তুমি যদি জলের ওপর তুমি এইভাবে হাত নামাও, দেখবে একটা জলের একটা আওয়াজ পাচ্ছ, ঠিক আছে? জলের মধ্যে যে কম্পন সৃষ্টি হচ্ছে, সেই কম্পনের জন্য যে আওয়াজ আসছে, তো সেটাই হচ্ছে জলের মধ্যে দিয়ে সাউন্ড, ঠিক আছে? তো শোনক, তরল, গ্যাসীয় এবং কঠিন মাধ্যমে হতে পারে। এবার শব্দ সৃষ্টির জন্য অবশ্যই কম্পনের প্রয়োজন। কম্পন ছাড়া কিন্তু শব্দ সৃষ্টিই হবে না। এইবার দেখো, কিছু আমরা শ্রুতি মধুর শব্দ শুনি। শ্রুতি মধুর শব্দ কিসে কিসে শুনি? ধরো, কোনো গিটারের তার বা সেটারের তার যদি তুমি হালকা করে কম্পনে ছেড়ে দাও বা টাচ করো, একটা কম্পনের সৃষ্টি করো, সেই কম্পনের সৃষ্টির মাধ্যমে কিন্তু তুমি একটা সুন্দর শব্দ শুনতে পাও। ঠিক একই রকম পুকুরের জলে একটি পাথর ফেললে বা বাঁশিতে ফু দিলে শব্দের সৃষ্টি হয়, ঠিক আছে? গ্যাসীয় মাধ্যমে কিভাবে শব্দের সৃষ্টি হয়? এই যে বাঁশি আমরা বাজাই, বাঁশির মধ্যে কি হয়? আমরা ফু দিই, গ্যাসীয় মাধ্যমে শব্দটা যায় এবং গ্যাসীয় মাধ্যমে শব্দটা গিয়ে যে কম্পনের সৃষ্টি করে, সেখান থেকে কিন্তু বাঁশির আওয়াজটা আসে, ঠিক আছে? বাঁশির মধ্যে কম্পমান বাতাস, এগুলো হলো শব্দের উৎস বা শব্দের শোনক, ঠিক আছে? এইবার যে জায়গাটা, সেটা নিয়ে আমি বলবো যে দেখো, জলের মধ্যে শব্দের যে গতিবেগ, সেটা কিভাবে নির্ণয় করা যায়? জলের মধ্যে শব্দের গতিবেগ নির্ণয় করে হাইড্রোফোন। আর শব্দের উৎপত্তি এবং ধর্ম সম্পর্কে যে অধ্যয়ন, যে পড়াশুনো, শব্দের উৎপত্তি এবং শব্দের ধর্ম সম্পর্কে যে পড়াশুনো, তাকে বলে অ্যাকুস্টিক তাকে বলা হয়, ঠিক আছে? তাহলে দেখো, তোমাকে একটু সাধারণ ধারণায় যেটা তুমি বুঝতে পারলে, শব্দ যে সৃষ্টি হচ্ছে সেটা কোনো কম্পনের জন্যই সৃষ্টি হচ্ছে। আর এই শব্দের যে উৎস, যেখান থেকে শব্দটা তৈরি হচ্ছে, সেই উৎসটাকে বলে শোনক। শব্দ
সনক, কঠিন, তরল, গ্যাসীয় তিনটে মাধ্যমেই হতে পারে। ঠিক আছে। আর শব্দের উৎপত্তি ধর্ম সম্পর্কে যে পড়াশুনো তাকে বলে অ্যাকুইস্টিক। আর জলের মধ্যে শব্দের গতিবেগ নির্ণয় করে হাইড্রোফোন। এই দুটো জিনিস আমাদের পরীক্ষাতে কাজে লাগবে, শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট জায়গাটা দেখি। শব্দ তরঙ্গের এবার ধর্মটা আমরা জানবো। শব্দ তরঙ্গের ধর্ম কি? দেখো এখানে লেখা আছে শব্দ তরঙ্গ হলো স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ বা যান্ত্রিক তরঙ্গ। স্থিতিস্থাপক, যার নাম স্থিতিস্থাপক তারই হচ্ছে নাম যান্ত্রিক তরঙ্গ। তো এবার এই স্থিতিস্থাপক তরঙ্গ দুই ভাগে বিভক্ত। তরঙ্গ যখন চ্যাপ্টারটা তোমাদের আলোচনা করব তখন এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। শব্দ কিন্তু এক ধরনের একটা তরঙ্গ। এবার এই যে স্থিতিস্থাপক তরঙ্গ, স্থিতিস্থাপক মানে যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ মানে এই তরঙ্গটা সৃষ্টির জন্য কোনো একটা মাধ্যমের দরকার হয়। কোনো একটা মাধ্যম ছাড়া কিন্তু এই তরঙ্গ চলতে পারে না। মানে শব্দ যে তোমার কানে আসছে, কঠিন, তরল, গ্যাসীয় তিনটের মাধ্যম চাই, না হলে কিন্তু শব্দ তোমার কানে আসবে না। তো স্থিতিস্থাপক তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটা হচ্ছে তির্যক তরঙ্গ। ঠিক আছে, একটা অনুদৈর্ঘ্য আরেকটা হচ্ছে তির্যক। এবার অনুদৈর্ঘ্য আর তির্যকের মধ্যে পার্থক্য কি সেটা আমাদের বুঝতে হবে। দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে, ধরো তুমি তোমার বাড়ির মানে তুমি যে ঘরটায় আছো তার ছাদ থেকে একটা হুকের মাধ্যমে একটা স্প্রিংকে ঝুলিয়ে দিয়েছো, দিয়ে নিচে একটা ওয়েট দিয়ে দিয়েছো। এইবার স্প্রিংটা কি হবে? উপরে উঠবে, নিচে নামবে, তরঙ্গায়িত হবে যেহেতু নিচে ওয়েট আছে। তো এই যে তরঙ্গটা, এই তরঙ্গটার নামই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ এই অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমেই কিন্তু প্রবাহিত হয়। আর তির্যক তরঙ্গ জিনিসটা কি? ধরো তুমি একটা দড়ি নিয়েছো হাতের মধ্যে, এবার হাতের মধ্যে দড়িটা নিয়ে এইভাবে ওঠাচ্ছ নামাচ্ছ, মানে দড়িটা কিভাবে তরঙ্গায়িত হচ্ছে? এইভাবে তরঙ্গায়িত হচ্ছে। তো এটাই হলো তির্যক তরঙ্গ। তাহলে বোঝা গেল অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, তির্যক তরঙ্গ কি। আমি আরও একবার রিপিট করে দিচ্ছি। দেখো শব্দ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ বা যান্ত্রিক তরঙ্গ। এই স্থিতিস্থাপক তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা তির্যক তরঙ্গ। এবার অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? যে ছাদের ওপরে তুমি একটা স্প্রিংকে ঝুলিয়ে নিচে একটা ওয়েট দিয়ে দিয়েছো, দেখো যে স্প্রিংটা উঠবে নামবে সমানভাবে। আর তির্যক তরঙ্গ কি? তুমি একটা রশ্মিকে নিয়ে, একটা দড়িকে নিয়ে ওপর নিচে করছো। তো এইভাবে দড়িটা কিন্তু তরঙ্গায়িত হয়। দড়িটা প্রথমে সমান অবস্থায় থাকবে, তারপরে কিন্তু এইভাবে তরঙ্গায়িত হবে। তো এই জিনিসটাই হলো তির্যক তরঙ্গের উদাহরণ। ঠিক আছে, এই জিনিসগুলো মুছে দিই। তাহলে হলো, এবার শব্দ তরঙ্গের গতিবেগ আলোক তরঙ্গের বেগের তুলনায় অনেক কম। আলোক তরঙ্গ মানে আলোর যত গতিবেগ তার থেকে কিন্তু শব্দের গতিবেগ অনেক কম। এই জন্য দেখবে যখন বাজ পড়ে তখন আলো অনেক আগে চলে আসে, শব্দটা কিন্তু আমরা অনেকটা পরে পাই, তাই না? তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 332 মিনিট সেকেন্ড। ঠিক আছে, শব্দ তরঙ্গের মিটার সেকেন্ড 332 মিটার সেকেন্ড। শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হয়। ঠিক আছে, অনেক দূর অবধি, মানে যে কোনো জিনিসের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হয়, তার জন্য অনেক দূর থেকে আমরা শব্দকে শুনতে পারি। ঠিক আছে, শব্দ তরঙ্গের বিস্তারের জন্য স্থিতিস্থাপক জড়, কঠিন, তরল, গ্যাসের মাধ্যমের প্রয়োজন, যেটা তোমাকে আমি বললাম। শব্দের বেগ মাধ্যমের ঘনত্ব, উষ্ণতা, আর্দ্র প্রভৃতি বিষয়ের ওপর নির্ভর করে। অবশ্যই শব্দের বেগ যদি একটা, ধরো এই ঘরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা পাশের বাড়িতে নিশ্চয়ই যাবে না, নিশ্চয়ই তার কিছু কারণ আছে। কেন কারণ? যে উষ্ণতা, আর্দ্রতা, ঘনত্ব সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে। কারণ যদি শূন্য মাধ্যম হয়, যদি শব্দটা এই উষ্ণতা, ঘনত্ব, আর্দ্রতা এই তিনটে যদি কম থাকে তাহলে শব্দ অনেক বেশি দূর যায়। আর যদি এইগুলো বেশি থাকে তার জন্য শব্দের গতিবেগটা বেশি দূর যেতে পারে না। ঠিক আছে, এই হলো বিষয়। এইবার যাই যে শব্দের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগের জায়গাটাই চলে যায়। দেখো কম্পাঙ্ক অনুসারে শব্দকে তিনটে ভাগে ভাগ করা যায়। আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই যে শব্দের কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ। শব্দের কম্পাঙ্কের
এসআই একক হচ্ছে হার্জ, ঠিক আছে, শব্দ কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ। এটা বিজ্ঞানী রুডলফ হার্জের নাম অনুসারে করা হয়েছিল, ঠিক আছে। এবার দেখো শব্দকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে শ্রুতিগোচর শব্দ, একটা হচ্ছে শব্দের তর শব্দ, আরেকটা হচ্ছে গিয়ে তোমার শব্দতর শব্দ, ঠিক আছে। এইবার কি কি বিষয়গুলো আমরা একটু জেনে নিই। যে শ্রুতিগোচর শব্দ কোনগুলো? শ্রুতিগোচর শব্দ হচ্ছে শব্দের উৎসের কম্পাঙ্ক যখন 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকে, সেইগুলোই হলো শ্রুতিগোচর শব্দ। সেই শব্দগুলোকেই আমরা কিন্তু শুনতে পাই, অন্য শব্দগুলোকে কিন্তু আমরা শুনতে পাই না। কি বললাম? যে সমস্ত শব্দ আমরা শুনতে পাই শ্রুতিগোচর, সেই শব্দগুলোর কম্পাঙ্ক 20,000 থেকে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। যখনই কম্পাঙ্ক 20,000 হার্জের নিচে বা 20,000 হার্জের বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেই শব্দকে শুনতে পাবো না, সেগুলো আমাদের কানে আসবে না। তার জন্য 20,000 থেকে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যদি থাকে, তাহলেই আমরা সেই শব্দকে শুনতে পাই। একে শ্রুতিগোচর শব্দ বলে, পরীক্ষাতে কোশ্চেন দেয়। অডিয়েবল সাউন্ড, শব্দের তর শব্দ, শব্দ উৎসের কম্পাঙ্ক 20 হার্জের থেকে যদি কম হয়, সেই শব্দকে আমরা শুনতে পাই না, একে শব্দের তর শব্দ বলা হয়, ঠিক আছে। ভূমিকম্পর সময় যে তরঙ্গের সৃষ্টি হয়, সেটা হচ্ছে এক প্রকারের শব্দের তরঙ্গ, ঠিক আছে। তো এই শব্দ কিন্তু ভূমিকম্পের তরঙ্গের শব্দ কিন্তু আমরা কিন্তু শুনতে পাই না। তো কি বললাম? শ্রুতিগোচর শব্দ আমরা কোনগুলোকে বলবো? 20 হার্জ থেকে 20,000 হার্জ এর মধ্যে হতে হবে। আর শব্দের তর মানে যে সমস্ত শব্দকে আমরা শুনতে পাই না, সেগুলো হচ্ছে 20,000 হার্জের নিচে হলে সেই সমস্ত শব্দকে আমরা আর শুনতে পাবো না, ঠিক আছে। নেক্সট যে বিষয়টা বলার বিষয়, যে দেখো WBPSCর ক্লার্কশিপের নোটিফিকেশান ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো যাদের টার্গেট ক্লার্কশিপ পরীক্ষাটা, তাদের জন্য বলি যে প্রতিদিন আমাদের এই চ্যানেলে এখন থেকে ক্লার্কশিপ পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিন রাত্রি 9টায় ক্লাস দেওয়া হবে। সেটা কি কি ক্লাস? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এগুলো তো থাকবেই। তার সাথে সাথে ইংলিশের ক্লাস দেওয়া হবে, তার সাথে সাথে তোমার রিজনিংয়ের ক্লাস থাকবে, তার সাথে তোমার ম্যাথের ক্লাস থাকবে, তার সাথে তোমার থাকবে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রতিদিন রাত 9টায়। তার জন্য তোমাদের যেটা করণীয়, আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ম্যাথ, রিজনিং, জিকের সমস্ত ক্লাস পাওয়ার জন্য। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক আছে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই যুক্ত হয়ে যাও। এখানে আমরা এই সমস্ত ক্লাসের PDF দিয়ে দিই, ক্লাসের লিঙ্ক দিয়ে দিই, এবং তার সাথে সাথে এখন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে সমস্ত পরীক্ষায় যে সমস্ত জায়গা থেকে কোশ্চেন দিতে পারে, মানে স্ট্যাটিক জিকের কিছু পার্ট, জিওগ্রাফি, হিস্ট্রির কিছু জায়গা বা ম্যাথের কিছু পার্ট, তো সেইগুলো আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা PDF আকারে আমরা এই গ্রুপের মধ্যে দিচ্ছি। যাতে দেখো, তুমি তো সবসময় পড়াশুনোর মধ্যে নাও থাকতে পারো, হয়তো তুমি কোনো কাজের মধ্যে আছো, কাজের মধ্যে ব্যস্ততা থাকে, তো হয়তো তুমি ট্রেনে করে যাচ্ছ, বাসে করে যাচ্ছ, কোথাও হয়তো তুমি ট্রাভেল করছো, সেই সময় তুমি তোমার মোবাইলে অন্য কিছু না করে যদি ওই PDFগুলো একটু চোখ বুলিয়ে নাও, তাহলেও কিন্তু দিনে অন্তত আধ ঘন্টা বেশি পড়াশুনো তুমি করে নিতে পারবে এবং চর্চার মধ্যে থাকবে। তার জন্যই আমাদের এই উদ্যোগ তোমাদের জন্য। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করে যাও। জয়েন করে গেলেই তুমি দেখতে পাবে এই PDFগুলো। ওকে, ঠিক আছে। এবার দেখো শব্দতর শব্দ, আল্ট্রাসোনিক সাউন্ড। আল্ট্রাসোনিক সাউন্ড কোনগুলো? যে সমস্ত শব্দের উৎসের কম্পাঙ্ক যদি 20,000 হার্জের থেকে বেশি হয়, সেগুলোকে আমরা বলি শব্দতর শব্দ। 20,000 হার্জের থেকে বেশি হতে হবে, ঠিক আছে। 20,000 হার্জের থেকে বেশি হতে হবে,
ঠিক আছে। এবার এই শব্দোত্তর শব্দ, যেমন ধরো বাদুড় চামচিকে ওড়ার সময় মুখ থেকে এই 20,000 হার্জের বেশি শব্দোত্তর তরঙ্গের সৃষ্টি করে, এবং তার জন্য কি হয়, সামনে কোনো বাধা আছে নাকি, সেই বাধাটা আছে নাকি সেটা কিন্তু সে জানতে পারে। একদিক থেকে তিমি মাছও এইভাবে কিন্তু সে মুখ থেকে তার একটা শব্দোত্তর শব্দ সে সৃষ্টি করে, এবং তার মাধ্যমে সে জানতে পারে যে সামনে কোনো বাধা আছে নাকি। যদি কোনো বাধা থাকে তাহলে সে তার ডিরেকশনটাকে চেঞ্জ করে নেয়। ঠিক আছে, বাদুড়ও ঠিক একই রকম। বাদুড় বা চামচিকে ওড়ার সময় মুখ থেকে শব্দোত্তর তরঙ্গের সৃষ্টি করে এবং এর সাহায্যে সামনে থাকা বাধার অবস্থান অনুমান করতে পারে। ঠিক আছে, এইবার এই যে শব্দোত্তর শব্দ, এই যে আল্ট্রাসনিক সাউন্ড, এই আল্ট্রাসনিক সাউন্ডকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে। কী কী ক্ষেত্রে? শিল্প, চিকিৎসা, প্রযুক্তি ইত্যাদি বিবিধ ক্ষেত্রে শব্দোত্তর শব্দের প্রয়োগ আছে। তাহলে কি বললাম একবার মনে করে নিই, যে সমস্ত শব্দ আমরা শুনতে পাই, কানে আমাদের আসে, সেইগুলো হচ্ছে শ্রুতিগোচর শব্দ। সেইগুলো কত হার্জের মধ্যে? 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে, 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। ঠিক আছে, আর যেগুলো 20 হার্জের নিচে সেইগুলো হচ্ছে আমরা শুনতে পাই না। ঠিক আছে, আর যেগুলো 20,000 হার্জের ওপরে সেগুলো হচ্ছে শব্দোত্তর শব্দ, সেই শব্দগুলোকেও আমরা কিন্তু শুনতে পাই না। ঠিক আছে, চলো নেক্সট। এইবার যেটা বললাম যে শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই শব্দোত্তর শব্দকে ইউজ করে থাকি। তো দেখি, রত্ন, লেন্স বা অন্যান্য আলোকীয় উপকরণ, ঘড়ির সূক্ষ্ম যন্ত্রাংশ, ইঞ্জিন, মেশিন প্রভৃতি যেসব জটিল যন্ত্রের ভেতরে অনেক সময় নোংরা, ময়লা, ধুলোবালি ইত্যাদি জমে যায়, সেগুলোকে সহজে পরিষ্কার করার জন্য আমরা এই 20,000 হার্জের শব্দোত্তর শব্দ আমরা ব্যবহার করে থাকি। 20,000 হার্জ বা 40,000 হার্জের মধ্যে যে শব্দোত্তর শব্দ, সেই শব্দোত্তর শব্দ ব্যবহার করে এই যে আমাদের যাবতীয় দৈনন্দিন কাজকে আরেকটু স্মুথ করার জন্য এই শব্দকে আমরা ব্যবহারিক জীবনে কিন্তু প্রয়োগ করে থাকি। আর কি? আর হচ্ছে বড় বড় বাড়ি, ব্রিজ, যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করার সময় বড় বড় ধাতব ব্লক বা দ্বন্দ্ব ব্যবহার করা হয়, তাতে কোনো চির আছে নাকি সেটা দেখার জন্য আমরা শব্দোত্তর শব্দ ব্যবহার করি। যদি শব্দোত্তর শব্দ প্রতিফলিত না হয়ে সোজাসুজি বেরিয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে তার মধ্যে কোনো চিট নেই বা ধাতব ব্লকটিতে কোনো ত্রুটি নেই। কিন্তু যদি প্রতিফলিত হয়ে শব্দোত্তর শব্দটা ফিরে আসে, তাহলে আমরা বুঝে যাব যে ওই ধাতব পদার্থটার মধ্যে একটা চির আছে, সুতরাং ওটাকে ইউজ করা যাবে না। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর কিসে ব্যবহার করি? কাঁচ বা ওই জাতীয় পদার্থে ছিদ্র করা হয়, তাদের বিশেষ আকৃতিতে কাটার জন্য শব্দোত্তর তরঙ্গকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা গেল শিল্পক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রেও দেখো, আল্ট্রাসোনোগ্রাফি অনেকে আমরা শুনেছি। তো শব্দোত্তর শব্দ তরঙ্গ ব্যবহার করে শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গের ছবি তোলা যায়, একে বলে আল্ট্রাসোনোগ্রাফি। ঠিক আছে, ছবি থেকে বলা যায় ওই অঙ্গে কোনো ত্রুটি আছে নাকি। পিত্তথলিতে পাথর, বৃক্কে পাথর, টিউমার প্রভৃতি রোগ আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহারে আমরা জানতে পারি। এই আল্ট্রাসোনোগ্রাফি ইউজ করেই কিন্তু আমরা এই সমস্ত যে আমার শরীরে বা আমাদের শরীরে কোনো ত্রুটি আছে নাকি, পিত্তথলিতে পাথর বলো, বৃক্কে পাথর বলো, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি শব্দোত্তর শব্দ ব্যবহার করে। ঠিক আছে, আর তোমাদের জানিয়ে রাখি যে দেখো, এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই, যেটা কথা একটু আগেই বললাম। তো প্রত্যেকে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই যুক্ত হয়ে যাও। আর দেখো, 2, 3, 4, 5, 6টা প্রতিদিন, এই যে 5 ঘন্টা মানে 2, 3, 4, 5, 6টাই প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেস, তার সাথে ভোক্যাব, তার সাথে রিজনিং, এইগুলোর কিন্তু কুইজ হচ্ছে প্রতিদিন। তো এই কুইজগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন হয়ে যেও, এবং হোয়াটসঅ্যাপে, শুধুমাত্র ওই হোয়াটসঅ্যাপে কিন্তু পিডিএফটা পাবে। কারণ আমরা যারা সিরিয়াস স্টুডেন্ট, কারণ পিডিএফ দিয়ে প্রচুর গ্রুপের মধ্যে দিয়ে কোনো ঝামেলা করে কোনো লাভ নেই। তার জন্য আমরা যারা পিডিএফ পেতে চাই তার জন্য একটা পার্টিকুলার একটা গ্রুপ করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ পাবে, আর টেলিগ্রাম গ্রুপে তোমরা এই কুইজগুলো পাবে। এই কুইজগুলো অংশগ্রহণ করতে চাইলে টেলিগ্রামে জয়েন করে যাও। আর টেলিগ্রাম গ্রুপে আরেকটা জিনিস পাবে, সেটা হচ্ছে প্রতি মাসের 1 তারিখে আমাদের যে ম্যাগাজিন, বিএসএসসিআই এর যে নিজস্ব ম্যাগাজিন, সেই ম্যাগাজিনটা আমরা দিয়ে দিই। ওকে, তো এই হলো বিষয়। এইবার যে বিষয়টা সেটা হচ্ছে আজকের ক্লাস এতদূর অবধি।
যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর বললাম যেটা, যে ক্লাস সি পরীক্ষার কিন্তু অলরেডি নোটিফিকেশান বেরিয়ে গেছে। 8/12/2023 থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নিও। সামনে কি কি পরীক্ষা আছে, একটা হচ্ছে তোমার ফুড এসআই, একটা তোমার মিসলেনিয়াস, আর একটা হচ্ছে ক্লার্কশিপ। ঠিক আছে, তো 3টে পরীক্ষা কিন্তু আছে। এবার এই ফুড এসআই পরীক্ষাটা হবে সম্ভবত 14ই জানুয়ারির দিকে, মিসলেনিয়াস সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চ, আর ক্লার্কশিপ এটা ধরে নাও মোটামুটি মে জুনের দিকে, তার আগে হওয়ার সম্ভাবনা নেই। এগুলো মানে সব থেকে আগে যদি হওয়া হয় তাহলে এই মাসগুলোতে হতে পারে। ঠিক আছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবার তোমাদের সাথে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক।